নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে এমন এক অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা শুনলেই তোমাদের চোখ কপালে উঠবে আর মনটা ভারী হয়ে যাবে। এটা একজন ধনী ব্যবসায়ীর ঝকঝকে প্রিমিয়াম এসইউভি, আর সেই গাড়ির ঠিক সামনের চৌরাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা তাঁরই তালাকপ্রাপ্ত স্ত্রীর অকল্পনীয় মিলনের গল্প, যা লখনৌ শহরের একেবারে আসল ঘটনা। সকালের নরম আলো তখনও ফুটতে শুরু করেছে। লখনৌয়ের বিখ্যাত হজরতগঞ্জ চৌরাস্তায় প্রতিদিনের মতোই দীর্ঘ যানজট তৈরি হয়ে গিয়েছে, আর সেই জটের মাঝখানে আটকে আছে একটা দামি চকচকে কালো রঙের মার্সিডিজ বেঞ্জ জিএলই এসইউভি। গাড়ির ভিতরে বসে আছেন রাহুল মেহরা, একজন সফল ও নামকরা উদ্যোক্তা, যিনি তার বিশ্বস্ত ড্রাইভারের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দিল্লি যাচ্ছেন। যেই মাত্র গাড়িটা চৌরাস্তার মাঝামাঝি জায়গায় পৌঁছায়, রাহুল তার ড্রাইভারকে বলেন, ভাইয়া, একটু থামাও তো, দেখো না জ্যামটা কতটা লম্বা হয়ে গেছে। এত তাড়াতাড়ি করার কি আছে? সামনে এত মানুষ দাঁড়িয়ে, জলদি করলে তো কোনো লাভ নেই। আস্তে আস্তে চলি, এখনও আমাদের মিটিংয়ের জন্য যথেষ্ট সময় হাতে আছে। ড্রাইভার তার কথা মতো গাড়িটাকে চৌরাস্তার ঠিক মাঝখানেই থামিয়ে দেয়। রাহুলের দৃষ্টি পড়ে আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার দিকে। এই মহিলারা ছেঁড়া ভাটা, ময়লা আর পুরনো কাপড় পরে আছে। তাদের মুখে দীর্ঘদিনের ক্লান্তি আর নিঃস্ব অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছে। তাদের কোলে কোলে বা পাশে ছোট ছোট বাচ্চারা নোংরা জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখে রাহুলের মনে হয় এরা ভিক্ষুক, আর এই করুণ দৃশ্য দেখে তার মনটা গলে যায়, কারণ তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল স্বভাবের। যতই ব্যস্ততা থাকুক, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা তার জীবনের একটা অংশ হয়ে গেছে। তিনি ড্রাইভারকে বলেন, জানালার কাঁচটা নামাও। কাঁচ নামতেই রাহুল পকেট থেকে মানিব্যাগ বের করেন। সেখান থেকে কয়েকটা নোট বের করে ওই মহিলাদের হাতছানি দিয়ে ডাকেন। প্রত্যেককে ৫০০ টাকা করে দেন এবং মৃদু হেসে বলেন, এটা নাও, তোমাদের কাজে লাগবে। বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে খাওয়াও। মহিলারা টাকা নিয়ে তাকে অনেক দোয়া ও আশীর্বাদ করেন, আর ধীরে ধীরে সেখান থেকে সরে যান। জ্যামটা ধীরে ধীরে কমতে শুরু করে, আর ড্রাইভার গাড়ি এগিয়ে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাহুলের চোখ পড়ে একজন মহিলার ওপর, যে তার গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে বারবার টোকা দিচ্ছে আর বারবার বলছে, সাহেব, আপনি তো আমাকে কিছুই দিলেন না। রাহুল তার গলার আওয়াজ শুনে চমকে ওঠেন, আর তার দৃষ্টি সেই মহিলার মুখের ওপর স্থির হয়ে যায়। মুখটা ময়লা আর ক্লান্তিতে ভরা, তবুও কোথাও যেন খুব চেনা চেনা লাগছে। তিনি তাড়াতাড়ি জানালার কাঁচ নামিয়ে বলেন, আরে, তুমি তুমি কি প্রিয়াঙ্কা? ওই মহিলা রাহুলকে দেখে থমকে যায়, তার চোখ দুটো সঙ্গে সঙ্গে ভিজে ওঠে, আর কাঁপা গলায় বলে, হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা, কিন্তু রাহুল, তুমি এখানে? রাহুলের বুকের ভিতরটা ধক করে ওঠে। বন্ধুরা, এ আর কেউ নয়, তারই তালাকপ্রাপ্ত স্ত্রী প্রিয়াঙ্কা, যার সঙ্গে তার তালাক হয়েছে ৫ বছর আগে। রাহুল অবাক আর বিচলিত হয়ে জিজ্ঞাসা করেন, প্রিয়াঙ্কা, তুমি এই অবস্থায় কি করছ? তুমি তো ভালো পরিবারের মেয়ে ছিলে। কোর্টে তালাকের সময় তুমি আমার কাছ থেকে ৬০ লক্ষ টাকা নিয়েছিলে, তবু কেন রাস্তায় ভিক্ষা করছ, দাঁড়ে দাঁড়ে ঘুরছ? কেন প্রিয়াঙ্কা, তুমি তো সারা জীবন আরামে কাটাতে পারতে, তাহলে এই দুর্দশা কেন? এসব শুনে প্রিয়াঙ্কার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, আর সে বলে, রাহুল, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব খুলে বলবো। রাহুল প্রিয়াঙ্কাকে বলেন, ঠিক আছে, তাহলে এভাবে করো, তুমি আমার গাড়িতে উঠে বসো, পিছনের সিটে। রাহুল ড্রাইভারকে বলেন, পিছনের দরজা খুলে দাও। ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দেয়, আর প্রিয়াঙ্কা গাড়ির ভিতরে উঠে বসে। কিন্তু যেই সে গাড়িতে ওঠে, আশেপাশের দোকানদার, পথচারীদের মনে সন্দেহ জাগে। তাদের মনে হয়, এই ধনী লোকটা নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যেই গরিব মহিলাকে গাড়িতে তুলছে। দেখতে দেখতে চৌরাস্তায় প্রচণ্ড ভিড় জমে যায়, আর লোকজন চিৎকার করে প্রশ্ন করতে থাকে, এটা কি হচ্ছে? এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? সবাই রাহুলের ওপর খারাপ সন্দেহ করতে শুরু করে। প্রিয়াঙ্কার সঙ্গে ভিক্ষা করা অন্য মহিলারাও ছুটে আসে আর বলে, তুই এই লোকটার সঙ্গে কোথায় যাচ্ছিস? এ কি তোকে জোর করে নিয়ে যাচ্ছে? চারপাশের লোক ফিসফিস করতে থাকে, আর রাহুলকে বলে, ভাই সাহাব, আপনি এসব কি করছেন? এসব দেখে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি বলে ওঠে, এ আমার তালাকপ্রাপ্ত স্বামী রাহুল মেহরা। আমি নিজের ইচ্ছায় এর সঙ্গে যাচ্ছি। এ আমার সঙ্গে কোনো জোর করছেন না। ভিড় একটু শান্ত হয়, কিন্তু কয়েকজন তবুও ফিসফিস করে বলতে থাকে, এই তো দেখছি বড় লোক, এই গরিব মহিলাকে গাড়িতে কেন তুলল?
নিশ্চয়ই কোনো গোলমেলে ব্যাপার আছে। রাহুল এসব শুনে রাগ হয়, কিন্তু নিজেকে সামলে নেন, কারণ তিনি বোঝেন কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি প্রিয়াঙ্কাকে বলেন, চলো আমরা এখান থেকে যাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করে আর তারা সেখান থেকে চলে যান। রাহুল প্রিয়াঙ্কাকে কাছাকাছি একটা ভালো হোটেলে নিয়ে যান আর ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলেন, যাও বাজার থেকে এর জন্য একটা সুন্দর শাড়ি, চটি আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসো। ড্রাইভার তাড়াতাড়ি গিয়ে একটা সুন্দর গাঢ় লাল শাড়ি, চটি আর একটা ছোট ব্যাগ নিয়ে ফিরে আসে। রাহুল প্রিয়াঙ্কাকে বলেন, হোটেলের বাথরুমে গিয়ে ভালো করে স্নান করো আর এই নতুন কাপড় পরে নাও। প্রিয়াঙ্কা তাই করে। যখন সে নতুন কাপড় পরে বাইরে আসে, রাহুল তাকে দেখে থ হয়ে যান। তিনি ভাবেন পরিস্থিতি একে কতটা বদলে দিয়েছে, কিন্তু এর সৌন্দর্য আর সরলতা আজও আগের মতোই অটুট। প্রিয়াঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুন্দরী দেখাচ্ছে, যেন কোনো নতুন বধূ। রাহুল তাকে বলেন, আমি একটা খুব জরুরি কাজে দিল্লি যাচ্ছি, তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি কাল ফিরে এসে এই হোটেলেই তোমার সঙ্গে দেখা করব। প্রিয়াঙ্কা বলে, ঠিক আছে। রাহুল বলেন, তুমি এই হোটেলেই থাকবে, কোথাও যেও না, আমি তোমার খাওয়া দাওয়া ও থাকার সব ব্যবস্থা করে দিচ্ছি। রাহুল ড্রাইভারকে দিয়ে প্রিয়াঙ্কার জন্য সব ব্যবস্থা করিয়ে দেন আর বলেন, আমি কাল খুব তাড়াতাড়ি ফিরে আসব আর তোমার সঙ্গে কথা বলবো। সে বলে, ঠিক আছে। এই বলে সে তার রুমে চলে যায় আর রাহুল দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। দিল্লিতে পৌঁছে তিনি দিনের সব কাজ তাড়াতাড়ি শেষ করেন, কিন্তু রাতে হোটেলে শুতে গিয়ে রাহুলের চোখে ঘুম আসে না। ওদিকে প্রিয়াঙ্কারও রাত কাটে না। দুজনেই উৎকণ্ঠা আর চিন্তায় ছটফট করে পুরো রাত কাটিয়ে দেন। পরদিন রাহুল দিল্লি থেকে তাড়াতাড়ি ফিরে এসে হোটেলে পৌঁছান। প্রিয়াঙ্কাকে দেখে তার মনে একটু শান্তি আসে। কিছুক্ষণ পর দুজনে বসে খোলামেলা কথা বলতে শুরু করেন। প্রিয়াঙ্কা তার সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সে বলে, আমি কখনোই তোমার থেকে তালাক চাইনি। রাহুল বলেন, তাহলে তুমি তালাক নিলে কেন? সে বলে, আমাদের বিয়ে যখন হয়েছিল তখন আমার পরিবার তোমার সম্পত্তি আর অবস্থান দেখে বিয়ে ঠিক করেছিল। আমার জেঠতুতো ভাই আর দাদা খুব লোভী ছিল। তারা তোমাকে দেখতে এসে বাড়ি ফিরে বলেছিল, বিয়ে এই ঘরেই হবে, যাই হোক, বিয়ের পর তালাক করিয়ে মোটা টাকা আদায় করব। কিন্তু আমি বিয়ের আগে এসব কিছুই জানতাম না। বিয়ের কয়েক বছর পর তারা আমাকে তোমার থেকে তালাক নিতে প্ররোচিত করে। তারা বলতো, তোমার কাছ থেকে অনেক টাকা পাবে, আমরা সবাই মিলে নতুন করে সুখে শান্তিতে থাকব। আমি তাদের কথায় ভুলে যাই আর কোর্টে তোমার উপর ৬০ লক্ষ টাকার হরজানা দাবি করি। তুমি সেই টাকা দিয়েও দাও। হোটেলের ঘরে বসে প্রিয়াঙ্কা গল্প চালিয়ে যায়। তালাকের পর আমার জেঠতুতো ভাই আর দাদা পুরো ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তারা বলে, তোমার আবার বিয়ে দেব, একটা ফ্ল্যাট কিনে দেব, নতুন জীবন শুরু করবে। কিন্তু ধীরে ধীরে সব টাকা ফুরিয়ে যায়। আমার জেঠতুতো ভাই নিজের ব্যবসায় টাকা লাগায়। দাদা নিজের বিয়ের জন্য খরচ করে দেয়। টাকা শেষ হলে আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। মা বাবাও আমাকে আর ঘরে ঢুকতে দেয়নি। তারা বলে, তুমি এখন তালাক প্রাপ্ত, আমাদের জন্য বোঝা। প্রিয়াঙ্কার চোখ থেকে জলের ধারা বয়ে যায় আর সে বলতে থাকে, আমার সামনে আর কোনো পথ ছিল না রাহুল, আমি একদম বাধ্য হয়ে পড়েছিলাম। পরিবারের লোভের চক্করে আমি নিজের সংসার নষ্ট করে দিই। আমার জেঠতুতো ভাই খুব লোভী ছিল, তারা আমার উপর প্রচণ্ড চাপ দিয়ে এসব করিয়েছে, আর আমি তাদের কথায় কান দিয়ে ফেলি। এখন আমি রাস্তায় নেমে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অন্যের বাড়িতে কাজ করতাম, ঝাঁটা মোছা যা পেটাম করতাম, কিন্তু সবাই তিরস্কার করত, অপমান করত। তাই কাজ ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষা শুরু করি। একদিন স্টেশনে ভিক্ষা করতে করতে হজরতগঞ্জ চৌরাস্তায় কয়েকজন ভিক্ষুক মহিলার সঙ্গে দেখা হয়। তারা আমাকে তাদের দলে নিয়ে যায়। আমার কাছে আর কোনো উপায় না থাকায় আমি তাদের সঙ্গে যাই। তাদের সঙ্গেই থাকতে শুরু করি আর ধীরে ধীরে ভিক্ষা করতে অভ্যস্ত হয়ে যাই। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু আমার আর কোনো রাস্তা খোলা ছিল না। তোমাকে তালাক দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল। আমাদের বিয়ের ছবিটা আমি সব সময় কাছে রেখেছি, সেটাই ছিল আমার শেষ আশার আলো। রাহুল এসব শুনে নিথর হয়ে যান। তার চোখেও জল চিকচিক করে ওঠে। তিনি ভাবেন, একজন মানুষের লোভ কিভাবে অন্যের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। রাহুল প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেন, আমার মা তোমাকে খুব মিস করতেন, তুমি কখনো মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে না কেন? প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলে, আমার খুব লজ্জা করত রাহুল, আমি কিভাবে মায়ের সামনে যেতাম?
আমি তো তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমার মনে হতো মা আমাকে কখনো মাফ করবেন না। কথা বলতে বলতে রাত অনেক গভীর হয়ে যায়। তখন রাহুল বলেন, আজও আমার সন্ধ্যায় দিল্লিতে আরেকটা মিটিং আছে। আমি আবার দিল্লি যাচ্ছি। তুমি যদি তোমার থাকার ঠিকানাটা দাও, তাহলে আমি ফিরে এসে সেখানে তোমার সঙ্গে দেখা করব। প্রিয়াঙ্কা তার ভাড়া করা ছোট্ট ঘরের ঠিকানা দেয়, আর রাহুল দিল্লি চলে যান। মিটিং শেষ করে শুতে গেলেও রাহুলের চোখে ঘুম আসে না। সারা রাত প্রিয়াঙ্কার কথা মাথায় ঘুরতে থাকে। তিনি ভাবেন, প্রিয়াঙ্কা ভুল করেছে ঠিকই, কিন্তু তার মন আজও পরিষ্কার। আসলে তার কোনো দোষ ছিল না, তাকে তো পরিবার ভুল পথে নিয়ে গেছে। আমি কি তাকে আরেকটা সুযোগ দিতে পারি? ওদিকে প্রিয়াঙ্কাও তার ছোট্ট ঘরে ছটফট করতে থাকে। সে ভাবে, রাহুল আমাকে এত সম্মান দিয়েছেন, কিন্তু আমি কি সত্যিই তার যোগ্য? পরের দিন রাহুল কাজ তাড়াতাড়ি শেষ করে লখনৌ ফিরে আসেন, আর প্রিয়াঙ্কার দেওয়া ঠিকানায় পৌঁছে যান। কিন্তু সেখানে জানতে পারেন যে প্রিয়াঙ্কা আবার ভিক্ষা করতে হজরতগঞ্জ চৌরাস্তায় চলে গেছে। রাহুল চৌরাস্তায় গিয়ে প্রিয়াঙ্কাকে খুঁজে বের করেন। প্রিয়াঙ্কা তাকে দেখে অবাক হয়ে যায়। রাহুল বলেন, প্রিয়াঙ্কা, আমার সঙ্গে চলো। তিনি প্রিয়াঙ্কাকে গাড়িতে তুলে তার ভাড়া ঘরের দিকে রওনা দেন। প্রিয়াঙ্কার ঘরটা খুবই ছোট আর সাধারণ। একটা পুরনো খাট, কয়েকটা ভাঙাচোরা জিনিস, আর দেওয়ালে ঝোলানো আছে রাহুল আর প্রিয়াঙ্কার বিয়ের ছবি। রাহুল সেই ছবিটা দেখে থমকে দাঁড়ান আর জিজ্ঞাসা করেন, প্রিয়াঙ্কা, আমাদের তালাক তো 5 বছর আগে হয়ে গেছে, তাহলে এই ছবি এখনও কেন? প্রিয়াঙ্কা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, রাহুল, আমি তোমাকে কখনো তালাক দিতে চাইনি। আমার পরিবার আমাকে ভুল পথ দেখিয়েছে। আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় ভালোবাসতাম। এই ছবিটা আমার কাছে আমাদের পুরনো স্মৃতির একমাত্র অবলম্বন ছিল। এটা দেখে নিজেকে বোঝাতাম, হয়তো একদিন সব আবার ঠিক হয়ে যাবে। রাহুলের মন গলে যায়, আর তিনি বলেন, প্রিয়াঙ্কা, তুমি ভুল করেছ ঠিকই, কিন্তু তোমার হৃদয় আজও নিষ্কলঙ্ক। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এখন আমরা আইনত আলাদা। তবুও আমি তোমার পাশে থাকব, সাহায্য করব। তারপর রাহুল বলেন, আমার মা তোমাকে খুব মনে করতেন। তুমি কি মায়ের সঙ্গে কথা বলতে চাও? প্রিয়াঙ্কার চোখ দুটো আলোয় ভরে ওঠে, আর সে বলে, হ্যাঁ রাহুল, আমি মার সঙ্গে কথা বলতে চাই। রাহুল তৎক্ষণাৎ মাকে ফোন করেন আর বলেন, মা, প্রিয়াঙ্কা পাওয়া গেছে, ওর সঙ্গে কথা বলো। প্রিয়াঙ্কা মার গলা শুনেই ফুপিয়ে কাঁদতে থাকে। মা বলেন, মা, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে কত খুঁজেছি। প্রিয়াঙ্কা বলে, মা, আমি খুব বড় ভুল করেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন? মা তাড়াতাড়ি বলেন, মা, ভুল তো মানুষই করে। তুমি আমার ছেলের বউ। আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। রাহুল, ওকে বাড়ি নিয়ে এসো। রাহুল মার কথা অমান্য করতে পারেন না, আর প্রিয়াঙ্কাকে বলেন, চলো, আমার সঙ্গে বাড়ি চলো। প্রিয়াঙ্কা প্রথমে ইতস্তত করে, কিন্তু রাহুল তাকে আশ্বস্ত করেন আর তাকে মার্সিডিজ বেঞ্জে তুলে বাড়ি নিয়ে যান। বাড়ি পৌঁছতেই মা আরতি আলো জ্বালিয়ে থালা সাজিয়ে প্রিয়াঙ্কার স্বাগত করেন। শাশুড়ি বৌমা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। মা প্রিয়াঙ্কার কপালে চুমু দিয়ে বলেন, মা, তুমি ফিরে এসেছ, এখন সবকিছু আবার ঠিক হয়ে যাবে। রাহুল মাকে বলেন, মা, এ তো 60 লক্ষ টাকা নিয়েছিল, একে আবার ফিরিয়ে নেওয়া কি ঠিক হবে? মা উত্তর দেন, বাবা, যে সকালে পথ ভুলে গিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে আসে, তাকে পথ ভোলা বলা হয় না। ভুল মানুষই করে। যদি সে অনুতাপ করে, তাহলে ক্ষমা করে দিতে হয়। রাহুল প্রিয়াঙ্কাকে পুরোপুরি ক্ষমা করে দেন, আর নিজের ব্যবসায় তাকে একটা ছোট দায়িত্ব দেন, যাতে সে ধীরে ধীরে আত্মনির্ভর হতে পারে। প্রিয়াঙ্কা আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়, আর রাহুল ও প্রিয়াঙ্কা ভালোবাসা আর পূর্ণ বিশ্বাস নিয়ে একসঙ্গে নতুন করে জীবন শুরু করে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য কখনো টাকা দিয়ে হয় না, হয় বিশ্বাস, ভালোবাসা আর ক্ষমা দিয়ে। প্রিয়াঙ্কার পরিবারের লোভ তাকে রাস্তায় ঠেলে দিয়েছিল, কিন্তু রাহুলের দয়া, মানবতা আর ক্ষমা তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু মানবিকতা আর ক্ষমা ভাঙা সম্পর্ককে আবার জোড়ে। এই গল্প আরও বলে, মানুষের আসল মর্যাদা তার অবস্থা দিয়ে হয় না,
তার হৃদয়ের স্বচ্ছতা দিয়ে হয়। রাহুল প্রিয়াঙ্কাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন, কিন্তু তিনি তার অতীতকে বিচার করেননি, তার মানুষ হওয়ার মূল্যকে চিনেছিলেন। বন্ধুরা, এই গল্প নিয়ে তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তুমি এই গল্পটা পৃথিবীর কোন প্রান্ত থেকে শুনছ সেটাও আমাদের বলতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরের গল্পগুলো আরও ভালো করতে সাহায্য করে। তাহলে আবার দেখা হবে আরেকটা হৃদয়স্পর্শী গল্প নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।